করোনা নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, গণপরিবহনে 50% যাত্রী। ধর্মীয় ভাব গাম্ভীর্য, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত, দেশ জাতির সমৃদ্ধি কামনা। রক্তচক্ষু উপেক্ষা করে মিয়ানমারে গণতন্ত্রকামীদের বিক্ষোভ চলছে, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় টি-20তে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, তরুণদের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনে মমতা শুভেন্দুর লড়াই, প্রচারণায় পাল্টাপাল্টি আক্রমণ। করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধির দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় রয়েছে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, পর্যটন বিনোদন কেন্দ্রে সমাগম সীমিত করা অন্যতম। এছাড়াও গণপরিবহনে আসন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও রাত 10টার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ আর মৃত্যু আবার বাড়তে থাকায় আগামী 2 সপ্তাহের জন্য সারা দেশে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেয়া হয়। বাইরেকার যে স্ট্রেনটা একটু আমরা জানি ভয়াবহ এবং এটা খুব 70% দ্রুত ছড়াচ্ছে এবং আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের বৃদ্ধ সদস্য আক্রান্ত হবে এবং তার ঝুঁকি আছে, তার জীবনের ঝুঁকি আছে। তো সেই কথা চিন্তা করে কিন্তু অপ্রয়োজনীয় ঘোরাফেরাটা আমাদেরকে সতর্ক হতে হবে। উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ সীমিত করতে হবে। সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পর্যটন বিনোদন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার 50 ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। বেশি সংক্রমিত এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হওয়া যাবে না। মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। করোনা আক্রান্ত বা লক্ষণ দেখা দিলে আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা 50 ভাগ জনবল দ্বারা পরিচালনার নির্দেশনা এসেছে। সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে করতে হবে। হোটেল রেস্তোরাঁয় 50 ভাগ লোক সমাগম, সশরীরে গণপরীক্ষার ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে মাস্ক এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। 1 সপ্তাহের মধ্যে আইসিইউ সংখ্যা বাড়ানো হবে জানান মন্ত্রী। আইসিইউ বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে প্রায় নতুন করে 40টি আইসিইউ বিভিন্ন হাসপাতালে যোগ হবে এবং নর্থ সিটি কর্পোরেশনেও আমরা একটা বিরাট আইসিইউ সেন্টার যেটা তৈরি ছিল না সেটা আমরা তৈরি করে ফেলছি আগামী 1 সপ্তাহের মধ্যে। এদিকে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন ইস্যুতে জরুরি বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তরও। 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা, তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইহকাল ও পরকালের মুক্তি এবং দেশ জাতির সুখ সমৃদ্ধির আশায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন তারা। রাসেল খানের রিপোর্ট।
শবে বরাত বা সৌভাগ্যের রজনী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মহিমান্বিত রজনী। এই রাতে নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কাটাচ্ছেন বিনিদ্র রাত। বলা হয় এই রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, আর তাই গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে দোয়া করছেন। আমার মায়ের জন্য, তারপরে যারা মনে করেন মারা গেছে সকলের জন্য ও দেশের জন্য দোয়া করলাম। করোনাকালীন সময়ে আজকের এই রাত্রিতে আমাদের কামনা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মুসলিম উম্মাহ থেকে এবং এই বাংলাদেশ থেকে তথা পৃথিবী থেকে করোনাকে আল্লাহ যাতে নির্মূল করে দেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায়, জিকির আজকার, দান খয়রাতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত। 14ই শাবানের রাত যখন তোমাদের কাছে আসে, তোমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করবে, পুরা রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাবে, আর পরদিন দিনের বেলায় তোমরা সাওম পালন করবে। রাত্রির মাহাত্ম্য যেন শুধু আনুষ্ঠানিকতায় না হয় সেদিকে লক্ষ্য রাখার উপরও জোর দেন তারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। দলের সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণদের চ্যালেঞ্জ নিতে বলছেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পারভেজ খোকনের রিপোর্ট। হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-20 হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যাশা নিয়ে নেপিয়ারে পৌঁছেছে টিম বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টাইগারদের। প্রথম ম্যাচে হারলেও বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে দল সেগুলো কাজে লাগাতে পারেনি। এমন পরিস্থিতিতে তরুণদের প্রতি দায়িত্ব বুঝে নেয়ার পরামর্শ দিলেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ। অ্যাজ এ টিম ওইটা কালেকটিভলি যদি আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আমরা যদি ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সিকিউশন লেভেলটা যদি ভালো থাকে, আমরা যে কোনো টিমকে হারাতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এদিকে দ্বিতীয় টি-20 ভেন্যু নেপিয়ারে যাওয়ার পথে নিজের অভিষেক ম্যাচের অভিজ্ঞতার কথা বললেন নাসুম আহমেদ। ক্যারিয়ারের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। ডেগু ম্যাচে আসলে মানে বোলিংটা যেরকম শুরু করার কথা ওইরকম হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আর একটু ভালো হইতে পারতো আর কি। কাদের ইনজুরির কারণে প্রথম টি-20তে ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচেও খেলবেন না তিনি, অনিশ্চিত শেষ ম্যাচেও। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না টিম ম্যানেজমেন্ট। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। সরকারি ঘর নির্মাণের প্রলোভন, ঝিনাইদহের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। সরকারি ঘর নির্মাণের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝিনাইদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘর পাওয়ার আশায় অনেকেই ঋণ করে 10 থেকে 30 হাজার টাকা দিয়েছেন তার হাতে। তবে কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর পাননি এসব দরিদ্র মানুষ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের বয়রাতলা গ্রামের ফাহিমা খাতুন, যার জমি আছে ঘর নাই। সরকারের এই গৃহ নির্মাণ প্রকল্পে ঋণ করে 16,000 টাকা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশার কাছে, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও মেলেনি স্বপ্নের ঘর। চেয়ারম্যানের দাবি অনুযায়ী ঘর পাওয়ার আশায় 15,000 টাকা দিয়েছেন একই গ্রামের কাশেম আলী। কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর পাননি তিনি, ফেরত পাননি টাকাও। শুধু ফাহিমা কিংবা কাশেম নয়, 25টি পরিবারের কাছ থেকে প্রায় 6 লাখ টাকা নিয়েছেন মতিউর রহমান বিশা। বর্তমান যে চেয়ারম্যান আছে তার কাছে 16,000 টাকা দিয়েছিলাম ঘরের জন্য। সে বলে ঘর আজ না কাল, কাল না পরশু, বলে 2-3 বছর হয়ে গেল, সে ঘরও দেয় নাই, টাকাও দেয় নাই। চেয়ারম্যানের হাতে আমি গুঁজে দিয়েছি, এখানে ঘরও নাই, কোনো খবরই নাই, আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে 2 বছর তো কোথায় মনে হয় গেছে। এটা কি তার বেশি উন্নতি করে? আমরা দুর্বল লোক, আমরা বিচারটা চাবো কার কাছে? আর আমাদের বিচার কে করে দেবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই, এই টাকাটা আমরা ফেরত চাই। বিশারদ মেম্বারের কাছে 2,000 টাকা দিয়েছি টিউবওয়েল নিয়ে বিলে, আমার টিউবওয়েল নেই বাড়ি, তাই সেই টাকা চাতে গেলে টাকাও দেয় না, টিউবওয়েলও দেয় না।
আমি ঘর টাকা দিলে টাকা নেবো, ঘর ছাড়ি ঘর দেবো, আমার তো কোনো কিছু দিচ্ছে না। আমরা এখন খবর পাইছি যে ঘর নাকি এমনিই দিচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে সে টাকা নিছে, টাকা আমরা দিয়েছি, ঘর দিবে এই কারণে, কিন্তু সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে টাকা চাইতে গেলে। তবে বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না, প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন করব, এনটি পক্ষ আমার এই ফাঁসানোর জন্য এগুলো করছে, আমি এসব বিষয় জানি না। এদিকে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘরের জন্য যদি কেউ গরিব মানুষের কাছ থেকে টাকা নেয় সেটা অত্যন্ত দুঃখজনক হবে। বিষয়টি অভিযোগটা জানলাম, আমি অভিযোগটি যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। জাদু সম্রাট পিসি সরকার বিশ্বব্যাপী জাদু দেখিয়ে দেশের জন্য বয়ে এনেছেন সুনাম। এই কিংবদন্তি জাদুকরের জন্ম টাঙ্গাইলের আশিকপুর গ্রামে। তার বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসন বলছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে এই বাড়ি সংরক্ষণের চেষ্টা চলছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। পিসি সরকারের পুরো নাম প্রতুল চন্দ্র সরকার। 1913 সালের 23 ফেব্রুয়ারি তাঁর জন্ম। বাবা ভগবান চন্দ্র সরকার এবং মা কুসুম কামিনী দেবী। টাঙ্গাইলের স্থানীয় শিবনাথ হাই স্কুলে তার শিক্ষা জীবন শুরু। ছোটবেলা থেকে জাদুবিদ্যার প্রতি কৌতূহল এবং বংশগত ঐতিহ্য তাকে এই পেশায় আগ্রহী করে তোলে। গণপতি চক্রবর্তী ছিলেন তার গুরু। 7ম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি শুরু করেন জাদু প্রদর্শন। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। 1947 সালে দেশভাগের সময় চলে যান কলকাতায়। ছেলেবেলে একবার আইছিল, তো আর ছেলেবেলা আইলে কি আর দিব, পরে একটা লোকে নিয়ে দখল করে বেচাকেনি করে ফেলেছে। পরে তার বাড়িটি বেদখল হয়ে যায়। প্রতিদিন এই জাদু সম্রাটের বাড়ি দেখতে ছুটে আসেন ভক্ত দর্শনার্থীরা। অনেক লোকজন আইসে বাড়ি দেখে যায়। একবার কলিকাতার টানে বাইসাইকেল চালাইয়া আইছিল। স্থানীয় জাদুশিল্পীরা তার স্মৃতি ধরে রাখতে পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি করেছেন টাঙ্গাইলে। তারাও বাড়িটি উদ্ধারের দাবি জানান। ওনার সেই রুচি সম্পন্ন যে বাড়িটাকে এত চমৎকার দূর দূরান্ত থেকে তখন ওই সময় দেখতে আসতো। তা আমরা চাই সরকার এটাকে অধিগ্রহণ করে, আবারও বলছি যেটা অধিগ্রহণ করে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যাতে আমাদের এই বাড়িটা রক্ষণাবেক্ষণ হয় সেই প্রত্যাশা আমরা করব। প্রশাসন বলছে বাড়িটি সংরক্ষণের চেষ্টা চলছে। তার যে পৈতৃক নিবাস সেটির মালিকানা নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। এটিকে আমরা খোঁজ খবর নিয়ে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে সংরক্ষণ করার বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রাখব। জাদু শিল্পে অসাধারণ পারদর্শিতার জন্য জাদু সম্রাট উপাধি লাভ করেন পিসি সরকার। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, গণপরিবহনে 50% যাত্রী। ধর্মীয় ভাব গাম্ভীর্য, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত, দেশ জাতির সমৃদ্ধি কামনা। রক্তচক্ষু উপেক্ষা করে মিয়ানমারে গণতন্ত্র কর্মীদের বিক্ষোভ চলছে, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় টি-20তে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, তরুণদের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।